সোনিয়া নামের এই মেয়েটা পাওয়ার আর টাকার লোভে তার বয়ফ্রেন্ড রাজকে ছেড়ে বিয়ে করে তার থেকেও দ্বিগুণ বয়সী রাজের বস রঞ্জিত রয়কে। কিন্তু বিয়ের 2 বছর পর আবারও যখন তার রাজের সঙ্গে দেখা হয় তখন সোনিয়া আবারও তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে এবং রাজকেও তার কাছে টানার চেষ্টা করে। কিন্তু দুর্ভাগ্যবশত রাজের ততদিনে বিয়ে হয়ে গিয়েছিল, তাই রাজ সোনিয়ার এই প্রস্তাব প্রত্যাখ্যান করে দেয়। আর এটাই তার জীবনের সবথেকে বড় কাল হয়ে দাঁড়ায়। সোনিয়া এমনভাবে বিষয়টা সবার সামনে প্রেজেন্ট করে যে রাজ তার সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করেছে, তাকে হ্যারাস করেছে। এই কারণে রাজকে তার চাকরিটাও হারাতে হয়। রাজ সবাইকে বোঝানোর অনেক চেষ্টা করে যে সে কোনো দোষ করেনি, কিন্তু দুর্ভাগ্যবশত সমস্ত প্রমাণ তার বিরুদ্ধে চলে যায়। এখন সে কি পারবে নিজেকে নির্দোষ প্রমাণ করে সোনিয়ার সত্যিটা সবার সামনে নিয়ে আসতে? যে সমাজে মেয়েরা প্রতিনিয়ত ছেলেদের কাছে হ্যারাসমেন্টের শিকার হয়, সেখানে একজন ছেলে একটা মেয়ের কাছে হ্যারাস হয়েছে, এটা কি কেউ বিশ্বাস করবে? আর এই ঘটনায় রাজের বৈবাহিক সম্পর্কের ওপরেই বা কি প্রভাব পড়বে? এমনই অনেক প্রশ্ন, সাসপেন্স আর ড্রামায় ভরপুর আজকে আমি এক্সপ্লেন করব 2004 সালে মুক্তিপ্রাপ্ত একটা অসাধারণ মুভি এতরাজের গল্প। মুভিটা হয়তো আমাদের অনেকেরই পছন্দের তালিকায় আছে, এই কারণে স্পেশালি এই মুভিটা সিলেক্ট করা। যারা মুভিটা অলরেডি দেখেছেন তাদের জন্য তো এটা একটা নস্টালজিক এক্সপিরিয়েন্স হবে, আর যারা দেখেননি তাদের জন্য এটা একটা মাস্ট ওয়াচ মুভি। আর হ্যাঁ, ভিডিওর মধ্যে কিন্তু আপনাদের জন্য একটা স্পেশাল সারপ্রাইজও আছে, তাই সেই সারপ্রাইজটা জানার জন্য শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন এখন আর কথা না বাড়িয়ে আমি মিস বাঙালি এক্সপ্লেনার শুরু করছি আজকের এক্সপ্লেনেশন। শুরুতেই আমরা প্রিয়া সাক্সেনা নামের একটি মেয়েকে দেখতে পাই। প্রিয়া একজন জুনিয়র লয়ার। সে লয়ার সেক্রেটারি জবের জন্য বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিচ্ছে, কিন্তু কোথাও কোনো ভ্যাকেন্সি খালি নেই। অবশেষে ব্যারিস্টার রাম চট্রানির অ্যাসিস্ট্যান্ট হিসেবে প্রিয়া অ্যাপ্লাই করে। প্রিয়া রাম চট্রানির সঙ্গে দেখা করার জন্য তার বাড়ির অ্যাড্রেস নিয়ে নেয়। অন্যদিকে আমরা রাজ মালহোত্রা নামের একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে দেখতে পাই। রাজ একা থাকে, এই জন্য সে একজন হেল্পিং হ্যান্ড খুঁজছে যে কিনা ঘরের সব কাজ করবে। রাজ তার বন্ধু রাকেশকে বলে একজন ফুল টাইম হেল্পিং হ্যান্ডের ব্যবস্থা করে দিতে। তো রাকেশ রাজের জন্য একজন হেল্পিং হ্যান্ড ঠিক করে দেয়, যে কিনা আজকেই রাজের সঙ্গে দেখা করতে আসবে। এদিকে প্রিয়া চলে এসেছে ইন্টারভিউ দিতে, কিন্তু প্রিয়া ভুল করে বাংলো নাম্বার 13-র জায়গায় 30-এ চলে যায়, যেটা ছিল রাজের বাড়ি। আর অন্যদিকে রাজের বাড়িতে যে ইন্টারভিউ দিতে যাচ্ছিল সে ভুল করে রামের বাড়িতে চলে যায়। আর এখান থেকে শুরু হয় একটা মজার মিসআন্ডারস্ট্যান্ডিং। প্রিয়া রাজের বাড়িতে এসে রাজকে বলে সে এখানে কাজের জন্য ইন্টারভিউ দিতে এসেছে। রাজ তো এটা শুনে অবাক হয়ে প্রিয়ার দিকে তাকিয়ে থাকে। রাজ ভাবে এত সুন্দর আর পড়াশোনা জানা মেয়েরাও আজকাল হেল্পিং হ্যান্ডের কাজ করে নাকি? কিন্তু প্রিয়া যখন রাজকে নিজের ডকুমেন্টস দেখায় তখন সে বুঝতে পারে প্রিয়া হেল্পিং হ্যান্ডের জবের জন্য নয়, বরং তার প্রতিবেশী রাম চট্রানির অ্যাসিস্ট্যান্ট হিসেবে জবের জন্য এসেছে। কিন্তু রাজ তো প্রিয়াকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছে, তাই সে প্রিয়াকে নিজের আসল নাম বলে না। রাজ প্রিয়াকে বলে সেই হচ্ছে আসল চট্রানি। রাজ চট্রানি সেজে প্রিয়াকে কাজ দিয়ে দেয়। অন্যদিকে রাজের বাড়িতে যে হেল্পিং হ্যান্ড আসার কথা ছিল সে ভুল করে চলে যায় চট্রানির বাড়িতে, আর সেখানে রাম চট্রানিও তাকে কাজে রেখে দেয়। তো রাজ প্রিয়াকে আগামীকাল সময় মতো চলে আসতে বলে অফিসে চলে যায়। আর রেগুলার কাজ শেষ করে রাজ তার বন্ধু রাকেশকে সকালে ঘটে যাওয়ার সব ঘটনা খুলে বলে। রাজ তাকে বলে যে সে চায় না প্রিয়া তার থেকে দূরে চলে যাক, প্রিয়াকে মিথ্যে কথা বলে সে তার কাছেই রাখবে। এরপর রাতে রাজ চলে যায় রাম চট্রানির বাড়িতে। রাজ রাম চট্রানির কাছ থেকে কিছু বই নিয়ে আসে যাতে সে প্রিয়ার সামনে ব্যারিস্টার সেজে থাকতে পারে। পরদিন সকাল হতেই রাজ প্রিয়ার জন্য অপেক্ষা করতে থাকে, কখন আসবে প্রিয়া। কিছুক্ষণ পর যখন প্রিয়া আসে তখন রাজ তার সামনে এমন অভিনয় করে যেন সে খুব ইম্পর্টেন্ট একটা কেস নিয়ে ব্যস্ত। রাজ প্রিয়াকে বলে আজকে তোমার প্রথম দিন, তাই আজকে তোমাকে খুব সহজ একটা কেস সলভ করতে দেব। কেসটা আমার বন্ধু রাজ মালহোত্রার। সে একজন ইঞ্জিনিয়ার। সে তার বাসার জন্য একজন হেল্পিং হ্যান্ড খুঁজছিল। তো হঠাৎ করে একটা মেয়ে আসে আর রাজ তাকে কাজের জন্য রেখে দেয়। কিন্তু সমস্যা হলো ওই মেয়েটা অ্যাসিস্ট্যান্টের জবের জন্য অন্য কোথাও যাচ্ছিল, ভুল করে এখানে চলে এসেছে। যদিও রাজ মালহোত্রা সেটা বুঝতে পেরেছিল, কিন্তু সে মেয়েটাকে কিছুই বলেনি। কিন্তু সে ওই মেয়েটাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিল। কিন্তু এখন কথা হলো যখন মেয়েটা এই কথাটা জানতে পারবে তখন কি সে রাজের উপর কেস করে দেবে নাকি রাজকে ক্ষমা করে দেবে? প্রিয়া রাজের এই কেসের সম্পর্কে শুনে রাজকে বলে সে এই কেসের ওপর কাজ করবে। আসলে রাজ তো প্রিয়ার কথাই বলছিল, কিন্তু প্রিয়া যেহেতু এসব ব্যাপারে কিছুই এখনো জানে না তাই সে বুঝতেও পারে না। তাই সে প্রিয়াকে বাসার কাজ করতে দিয়ে অফিসে চলে যায়। এদিকে রাজ অফিসে যেতেই রাম চট্রানি চলে আসে রাজের বাসায়। চট্রানি তার বইগুলো ফেরত নিতে এসেছিল। রাম চট্রানি প্রিয়াকে দেখে জিজ্ঞেস করে রাজ কোথায়, কিন্তু প্রিয়া তো রাজ বলে কাউকে চেনেই না। তাই প্রিয়া তখন রাম চট্রানিকে জানায় যে এখানে তো কোনো রাজ থাকে না, এখানে ব্যারিস্টার রাম চট্রানি থাকে। তখন আসল ব্যারিস্টার রাম চট্রানি বলে
ব্যারিস্টার রাম চোটরানি তো আমি, আর এখানে যে থাকে তার নাম হলো রাজ মালহোত্রা। সে তো একজন ইঞ্জিনিয়ার, কোনো ব্যারিস্টার তো নয়। রাম চোটরানির কথা শুনে প্রিয়া পুরো ঘটনা বুঝতে পারে। রাতে যখন রাজ বাসায় আসে তখন সে দেখে তার পুরো বাসাটা গোছানো। প্রিয়া রাজকে বলে সে কেসটা নিয়ে অনেক রিসার্চ করে বুঝতে পেরেছে ওই মেয়েটাকে তার মনের কথা বলে দেওয়াটাই সবচেয়ে ভালো হবে। মুখে না বলতে পারলে লিখে দিলেও হবে, শুধু বলে দিলেই হচ্ছে। তাহলে হয়তো মেয়েটা রাজ মালহোত্রাকে ক্ষমা করে দেবে। রাজ তখন প্রিয়াকে বলে তাহলে তুমি একটা লেটার লিখে দাও। তারপর প্রিয়া লেটার লিখতে শুরু করে। প্রিয়া যখন লেটার লিখছিল তখন রাজ প্রিয়াকে জিজ্ঞেস করে, আচ্ছা তোমার কি মনে হয় রাজ মেয়েটাকে ক্ষমা করে দেবে নাকি রিজাইন দিয়ে চলে যাবে? এবার প্রিয়া বলে যদি রিজাইন দেওয়ারই হতো তাহলে যখন ব্যারিস্টার রাম চোটরানি নিজে বই নিতে এসেছিল তখনই তার সাথে চলে যেতাম, এখানে বসে রাজ মালহোত্রার লাভ লেটার লিখতাম না। এটা শুনে রাজ তো পুরো অবাক হয়ে যায়। আসলে প্রিয়াও রাজকে ভালোবেসে ফেলেছিল, তাই সে সবকিছু জানার পরেও ওই বাড়িতেই থেকে গেছে। এরপর আমরা দেখি রাজ আর প্রিয়ার বিয়ে হচ্ছে। এদিকে রাম চোটরানিও তার হেল্পিং হ্যান্ডকে বিয়ে করে ফেলেছে। অনেকদিন এভাবেই কেটে যায়, আর এখন প্রিয়া প্রেগনেন্ট। প্রিয়া যখন রাজকে এই নিউজটা দেয় তখন রাজ ভীষণ খুশি হয়। এবার রাজ প্রিয়াকে সারপ্রাইজ দেওয়ার জন্য তাকে একটা বাংলোতে নিয়ে আসে আর বলে এটা তাদের বাংলো, তার মানে এই বাংলোটা সে কিনে নিয়েছে। এটা শুনে প্রিয়া তো একদমই অবাক হয়ে যায়, কারণ এই বাংলোটা অনেক বেশি এক্সপেন্সিভ। প্রিয়া এটা নিয়ে দুশ্চিন্তা করলে রাজ প্রিয়াকে তার সমস্ত প্ল্যানিং এর ব্যাপারে বলে। সে জানায় যে তাদের কোম্পানির নেক্সট অ্যানিভার্সারিতে রাজকে সিইও পোস্টে প্রমোশন করা হবে। এরপর সে খুব সহজেই লোনটা পরিশোধ করতে পারবে। তো রাজ আর প্রিয়া তখন তাদের নতুন জীবন নিয়ে ভীষণ খুশি ছিল। এরপর আমরা দেখি রাজের কোম্পানির অ্যানিভার্সারির দিন চলে এসেছে। তাদের কোম্পানির মালিক রঞ্জিত রায় তার ওয়াইফ সোনিয়া রায়ের সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত হয়েছে। সোনিয়া ছিল রঞ্জিতের তৃতীয় স্ত্রী আর বয়সেও অনেকটাই ছোট। তো সেখানে রাজ সোনিয়াকে দেখে ভীষণ অবাক হয়ে যায় এবং বেশ আনকমফোর্টেবল ফিল করে। আর সেই সাথে সোনিয়াও বারবার রাজের দিকে তাকাচ্ছে। এখন তাদের এই চোখাচোখির পেছনে রহস্যটা কি সেটা আমরা পরে জানতে পারবো। তো যাই হোক, কোম্পানির প্রমোশন লিস্ট অ্যানাউন্স করার জন্য সোনিয়া এগিয়ে আসে। রাজ নিজে সিইও হওয়ার বিষয়টা নিয়ে ভীষণ এক্সাইটেড ছিল। সে মনে মনে প্রস্তুত ছিল সিইও হিসেবে তার নামে ঘোষণা করা হবে, কিন্তু দুঃখের বিষয় তেমনটা হয় না। বরং দেখা যায় যে পোস্ট রাজের পাওয়ার কথা ছিল সেই পোস্ট পেয়ে যায় রাজের বন্ধু রাকেশ। এতে রাজ অনেকটাই অবাক হয়ে যায় আর চুপ করে সেখানেই দাঁড়িয়ে থাকে। তখনই সোনিয়া আবার অ্যানাউন্স করে এবার কোম্পানির বোর্ড ইন ডিরেক্টরস মেম্বারদের মধ্যে নতুন একটা নাম যোগ করা হয়েছে, আর সেটা হলো রাজ মালহোত্রা। এই কথা শুনে তো রাজ সহ সবাই খুশি হয়ে যায়। রাজ দ্রুত রঞ্জিতের কাছে গিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে। তবে রঞ্জিত রাজকে বলে এখানে তার কোনো অবদান নেই, যা করেছে তার ওয়াইফ করেছে। তখন রাজ সোনিয়াকেও থ্যাংক ইউ বলে সেখান থেকে চলে আসে। রাতে রাজের কোম্পানির তরফ থেকে একটা সুন্দর নাইট পার্টি অর্গানাইজ করা হয়, যেখানে রাজ প্রিয়াকে নিয়ে উপস্থিত হয়। প্রিয়াকে দেখে সোনিয়া রহস্যময় ভাবে হাসি দেয়। তো রাজ প্রিয়াকে রঞ্জিত রয় এবং সোনিয়ার সঙ্গে পরিচয় করায়। সোনিয়া যে রঞ্জিত রায়ের ওয়াইফ এটা জেনে প্রিয়া ভীষণ অবাক হয়। তো সেই পার্টিতে ডান্স করার সময় সোনিয়া বারবার রাজের কাছে আসার চেষ্টা করছিল, যেটা প্রিয়াও নোটিস করে। আর এটা প্রিয়ার একদমই ভালো লাগে না। বাড়ি ফিরে প্রিয়া রাজকে বোঝায় যে সে যেন অফিসে সোনিয়ার থেকে একটু সাবধানে থাকে। সোনিয়াকে তার একদমই পছন্দ হয়নি। রাজও এই ব্যাপারটা নিয়ে বেশ আপসেট ছিল। তখনই আমরা আসল ঘটনা জানতে পারি। সিন শিফট হয় 5 বছর আগে। রাজ একটা বিচে গিয়েছিল জগিং করতে। তখনই সেখানে রাজের সঙ্গে পরিচয় হয় সোনিয়ার। সোনিয়া তখন একজন স্ট্রাগলিং মডেল ছিল। রাজ কথায় কথায় সোনিয়ার কাছ থেকে জানতে পারে যে সামনে সোনিয়া তারই একটা কোম্পানির অ্যাডের জন্য অডিশন দিতে যাচ্ছে। রাজ সোনিয়াকে ভালোভাবে অডিশন দিতে বলে সেখান থেকে চলে যায়। অডিশনের দিন সোনিয়া জানতে পারে রাজ এই কোম্পানির একজন এমপ্লয়। এরপর রাজের সোর্স ধরেই সোনিয়া মডেলিং কন্ট্রাক্টটা পেয়ে যায়। তারপর থেকে ধীরে ধীরে রাজ আর সোনিয়ার মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। একে অপরকে তারা ভালোবেসে ফেলে। এদিকে সোনিয়ার স্বপ্নগুলো ছিল অনেক বড়। সে আরো অনেক বড় মাপের মডেল হতে চায়। তার আরো বেশি জনপ্রিয়তা প্রয়োজন, কিন্তু সেটা তো আর এমনিতেই হবে না। তাই সোনিয়া এবার আরো বড় বড় বিজনেসম্যানদের সম্পর্কে খোঁজ খবর নিতে শুরু করে। একদিন সোনিয়া একজন বড় বিজনেসম্যানের খোঁজ পেয়ে একটা বারে চলে যায় তার সঙ্গে দেখা করতে। আর সেখানে ওই বিজনেসম্যানকে দেখে সোনিয়া তাকে নিজের প্রতি অ্যাট্রাক্ট করার চেষ্টা করে। সেদিন রাজও ওই বারে গিয়েছিল। আর সোনিয়ার এই ব্যবহার রাজের একদমই ভালো লাগে না। রাজ রাগ করে সেখান থেকে চলে আসে। তারপর সোনিয়া রাজকে বোঝায় যে সে এইসব কাজের জন্য করছে। তার যতটুকু করার প্রয়োজন সে ততটুকুই করছে, এর বাইরে আর কিছুই না। সে রাজকেই ভালোবাসে। এরপর দেখা যায় সোনিয়া আরো বড় বড় মডেলিং কন্ট্রাক্টস পায়, আর সেই জন্য তার অনেক বড় বড় বিজনেসম্যানদের সঙ্গে চলাফেরা করতে হয়। এটা রাজের একদমই ভালো লাগে না। তবুও সে সোনিয়াকে কিছুই বলে না।
এমনকি সোনিয়াকে নিয়ে সাধারণ মানুষও খারাপ মন্তব্য করে। এইসব ব্যাপার রাজের একদমই ভালো লাগছিল না। তবুও সে সোনিয়ার পথের বাধা হতে চাচ্ছিল না। এভাবেই চলতে থাকে দিনগুলো। সোনিয়া এখন প্রেগনেন্ট, কিন্তু সে এই বাচ্চাটা রাখতে চায় না। তাই সে রাজকে না জানিয়ে অ্যাবর্শন করার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেয়। রাজ যখন বিষয়টা জানতে পারে তখন সে ভাবে যে সোনিয়া হয়তো বিয়ে হওয়ার আগে মা হতে চলেছে, তাই এই সিদ্ধান্ত নিয়েছে। তাই রাজ সোনিয়াকে বিয়ে করতে চায়, কিন্তু সোনিয়া রাজকে বলে দেয় যে ক্যারিয়ারের এই পয়েন্টে এসে সে বিয়ে বা বাচ্চা কোনোটাই চায় না, তাই সে অ্যাবর্শন করতে চায়। রাজ তাকে বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু সোনিয়া কিছুতেই বাচ্চা রাখবে না। রাজ বুঝতে পারে সোনিয়া নিজের ক্যারিয়ারের জন্য সবকিছু করতে পারে, এমনকি রাজকেও ছেড়ে দিতে পারে। তখন রাজ সোনিয়াকে বলে, তুমি তো অনেক উঁচুতে উঠতে চাইছো, তাই না? কিন্তু তুমি যখন উঁচুতে উঠে যাবে তখন তুমি পুরো একা হয়ে যাবে। তোমার আশেপাশে তুমি কাউকে পাবে না। তুমি ভালোবাসার জন্য মরিয়া হয়ে উঠবে। তো এরপর রাজ সোনিয়ার সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ করে সেখান থেকে চলে আসে। রাজ সোনিয়ার স্মৃতি ভুলে থাকতে অন্য জায়গায় চলে যায়, আর এখানেই নতুন করে নতুন একটা জীবন শুরু করে। সিন চলে আসে বর্তমানে। রাজের নতুন বাড়িতে গৃহপ্রবেশের অনুষ্ঠান হচ্ছে। তখনই রাজকে রাকেশ ফোন করে জানায় যে তাদের কোম্পানির নতুন লঞ্চ হওয়া মোবাইলে কিছু ম্যানুফ্যাকচারিং ফাংশনে ডিফেক্ট দেখা দিয়েছে। রাজ যেন তাড়াতাড়ি অফিসে চলে আসে। তো রাজ প্রিয়াকে সবটা সামলাতে বলে অফিসে চলে আসে। রাজ কেবিনে এসে দেখে কেউ তার জন্য ফুলের তোড়া রেখে দিয়েছে, আর সেখানে একটা চিঠিও ছিল। রাজ চিঠি পড়ে বুঝতে পারে এই চিঠিটা সোনিয়া লিখেছে। এরই মাঝে রাকেশ এসে তাকে জানায় যে তাদের কোম্পানির নতুন লঞ্চ হওয়া ফোনে কিছু সমস্যা দেখা দিয়েছে, যার জন্য কখনো কখনো একসাথে দুইজনের কাছে কল চলে যায়। অনেক চেষ্টা করেও তারা এর কারণ খুঁজে পাচ্ছে না। রাজ বলে, তাহলে আপাতত ফোনের এই প্রোডাকশন বন্ধ করতে হবে। কিন্তু প্রোডাকশন বন্ধ করতে হলে তো সোনিয়ার অনুমতি লাগবে। তাই রাজ সোনিয়ার কেবিনে যায়। সোনিয়া তখন রাজকে দেখে তার কাছে আসার চেষ্টা করে। রাজ বুঝতে পারে সোনিয়া কি করতে চাইছে, তাই সে দ্রুত সেখান থেকে চলে যায়। কিন্তু সোনিয়ার রাজের সাথে কথা বলা ভীষণ দরকার ছিল, তাই সোনিয়া সন্ধ্যায় রাজকে নিজের বাড়িতে আসতে বলে। তো অফিস শেষ করে রাজ সোজা চলে যায় সোনিয়ার বাড়িতে। রাজ মূলত সেখানে গিয়েছিল ফোনের ওই সমস্যাটার ব্যাপারে কথা বলতে, কিন্তু সেখানে গিয়ে সে দেখতে পায় সেখানে সোনিয়া ছাড়া আর কেউই ছিল না। সব কাজের লোককে সোনিয়া ছুটি দিয়ে দিয়েছে। তো রাজ সোনিয়াকে তাদের ফোনের ব্যাপারে বলতে শুরু করে, কিন্তু সোনিয়া ধীরে ধীরে রাজের কাছে আসে আর তাকে সিরিয়াস করার চেষ্টা করে। এরই মাঝে সোনিয়ার হাজবেন্ড রঞ্জিত রয় কল করে। তখন রাজ সুযোগ পেয়ে সেখান থেকে উঠে চলে যায় আর রাকেশকে কল করার চেষ্টা করে, কিন্তু তখনই সোনিয়া পেছন থেকে এসে রাজকে জড়িয়ে ধরে আর তাকে নিজের প্রতি আকৃষ্ট করার চেষ্টা করে। রাজ তখন বারবার বলতে থাকে, এটা করা ঠিক না, এটা ভুল হচ্ছে। সোনিয়া বলে, এটা কোনো ভুল হচ্ছে না, তুমি আমাকে খুশি করো, তাহলে আমি তোমাকে আরো ওপরে পৌঁছে দেব। সোনিয়া রাজকে ছাড়ার নামই নিচ্ছে না। তখনই রাজও কিছুটা দুর্বল হয়ে যায় সোনিয়ার প্রতি। সেই বা কি করবে? একটা সময় তো সোনিয়াকে সে মন থেকে ভালোবাসতো, কিন্তু তখন হঠাৎ রাজের গলার লকেটটা বেরিয়ে আসে, যেখানে প্রিয়ার ছবি ছিল। দাঁড়ান, একটু অপেক্ষা করেন, আপনাদের জন্য সেই সারপ্রাইজটা জানিয়ে দিচ্ছি। আপনারা তো সবাই জানেন এবং মানেন যে আমরা আপনাদেরকে কতটা ভালোবাসি। আপনারা শুধুমাত্র আমাদের কাছে ভিউয়ার্স বা সাবস্ক্রাইবার নন, আপনারা আমাদের ফ্যামিলি মেম্বারের মতো। এই কারণেই তো আপনাদের ডিমান্ড, আপনাদের পছন্দ অনুযায়ী মুভি আনার সবসময় চেষ্টা করি। আর এবার আপনাদের জন্য একটা সারপ্রাইজও নিয়ে চলে এসেছি। সেটা হলো এবারকার কন্টেস্ট। আপনারা তো জানেন যে আমরা কন্টেস্ট দিতে কত এক্সপার্ট, আর যারা আমাদের প্রিভিয়াস কন্টেস্টগুলো খেলেছেন তারা কিন্তু জানেন এটা কোনো স্ক্যাম নয়। আমাদের প্রিভিয়াস কন্টেস্টগুলো থেকে কিন্তু অনেক মানুষ অনেক পুরস্কার জিতেছেন। তাই এবার আপনাদের জন্য একটা নতুন কন্টেস্ট নিয়ে হাজির হয়েছি, আর এই কন্টেস্ট সিলেক্ট করবেন আপনারা। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন, আপনারা এই ভিডিওর কমেন্টে আমাদেরকে নানা রকম কন্টেস্টের আইডিয়া দেবেন। যার আইডিয়া আমাদের কাছে সব থেকে বেশি ভালো লাগবে তার নামটা আমরা পরবর্তী ভিডিওতে অ্যানাউন্স করব, এবং সেই সাথে তার ওই আইডিয়া অনুযায়ী আমরা কন্টেস্ট সেট করব। তাহলে আর দেরি কেন, এখনই কমেন্ট করে ফেলুন। প্রিয়ার ছবি সামনে আসতেই রাজের হুঁশ ফিরে আসে। সে বুঝতে পারে সে কত বড় একটা ভুল করতে যাচ্ছিল। তাই রাজ দ্রুত সোনিয়াকে সেখানে রেখে বেরিয়ে চলে আসে। সোনিয়া বারবার রাজকে থামানোর চেষ্টা করে, কিন্তু রাজ থামে না। সে বলে, যখন তুমি আমার সাথে ছিলে তখন তুমি টাকার পেছনে ছুটেছ, আর তুমি এখন টাকা পেয়েছো তাই আবার আমাকেও চাইছো। তুমি তোমার স্বামীকে নিয়েই সুখে থাকো। সোনিয়া বারবার রাজকে বাধা দেওয়ার চেষ্টা করছিল। রাজ এভাবে চলে যাচ্ছে দেখে সোনিয়া ভীষণ রেগে যায়। সে চিৎকার করে রাজকে থামতে বলে, এমনকি তাকে চাকরি নিয়ে হুমকি পর্যন্ত দেয়। কিন্তু রাজ সেসবের তোয়াক্কা না করে সেখান থেকে বাড়ি চলে আসে। বাড়িতে পার্টি শুরু হয়ে গিয়েছিল, তাই রাজ সবকিছু ভুলে পার্টি জয়েন করে। রাতে রাজ খেয়াল করে তার শরীরে অনেক আঁচড়ের দাগ। রাজ বুঝতে পারে না সে কি করবে। এই আঁচড়ের দাগ তো সোনিয়া করেছে। প্রিয়াকেও সে কিছু বলতে পারছে না। যদি প্রিয়া সব জানতে পারে তাহলে হয়তো তাকে ছেড়ে চলে যাবে। তখন সে কিভাবে থাকবে? সে যে প্রিয়াকে খুব ভালোবাসে।
তাই রাজ অনিচ্ছা সত্ত্বেও ঘটনাটা ভুলে যাওয়ার চেষ্টা করে। সকালে রাজ অফিসে গেলে রঞ্জিত রায় তাকে রেজিগনেশন লেটার দিয়ে এই অফিস থেকে চলে যেতে বলে। রাজের কারণ জানতে চাইলে রঞ্জিত বলে রাজ সোনিয়াকে একা পেয়ে তার সঙ্গে জবরদস্তি করেছে, তাকে রেপ করার চেষ্টা করেছে, তাই সে রাজকে চলে যেতে বলছে। রাজ তো এটা শুনে অবাক হয়ে যায়। সে রঞ্জিতকে জানায় যে সে এমন কিছুই করেনি, এসব মিথ্যে কথা। সোনিয়া রঞ্জিতকে ভুল বোঝাচ্ছে। রাজ তো সোনিয়ার সঙ্গে কোনো জোর জবরদস্তি করেইনি, উল্টো সোনিয়া তাকে সিডিউস করার চেষ্টা করেছে, কিন্তু রঞ্জিত তার কোনো কথা শোনে না। সে রাজকে বলে 24 ঘন্টার মধ্যে রিজাইন লেটার সাইন করে দিতে। রাজ যখন কেবিন থেকে বাইরে আসে তখন সে দেখতে পায় তার কলিগরা তার দিকেই তাকিয়ে আছে। রাজ ওদেরকে বোঝানোর চেষ্টা করে যে এসবের কিছুই সে করেনি, কিন্তু তার কথা কেউ বিশ্বাস করছিল না। এমনকি রাজের সবচেয়ে কাছের বন্ধু রাকেশও রাজের কথায় বিশ্বাস করে না। উল্টো সে রাজকে বলে সে যেন রঞ্জিত আর সোনিয়ার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেয়, এতে হয়তো তারা রাজকে চাকরি থেকে বের করবে না। কিন্তু রাজ বলে সে কোনো ভুল করেনি, আর যে ভুলটা সে করেনি সেই ভুলের জন্য সে ক্ষমাও চাইবে না। রাতেই রাজ ভাবতে থাকে সে এখন কি করবে। একদিকে বাংলোর এতগুলো টাকার লোন, আর অন্যদিকে প্রিয়া যদি এইসব জানতে পারে তাহলে যদি রাজকে ছেড়ে চলে যায় তখন সে কি করবে। এইসব ভাবতে ভাবতে রাজের আর সারা রাত ঘুম হয় না। সকালে রাজ চলে যায় রাম চোটরানির সঙ্গে দেখা করতে। রাজ রামকে সব কথা জানায়। চোটরানি বলে এ ধরনের সেক্সুয়াল হ্যারাসমেন্ট কোনো নতুন কথা নয়। কোম্পানিতে, অফিস আদালতে বেশিরভাগ ছেলেরাই মেয়েদের সঙ্গে এমনটা করে থাকে, কিন্তু এই কেসটা তো সম্পূর্ণ উল্টো। এখানে একজন ছেলেকে একজন মেয়ে সেক্সুয়ালি হ্যারাস করেছে। সকলের মাথায় কথা ঘুরে যে এইরকম জঘন্য কাজ শুধুমাত্র ছেলেরাই করতে পারে। তাই কেসটা ঠিক কতদূর গড়াবে আমি জানি না, তবে তুমি চাইলে আমি হ্যারাসমেন্টের কেস করতে পারি, কিন্তু আগে থেকেই বলে রাখি এটা প্রমাণ করা কিন্তু খুবই কঠিন হবে যে তুমি নির্দোষ। তুমি কাউকে হ্যারাস করনি, বরং তোমাকে হ্যারাস করা হয়েছে। খুব সহজেই কিন্তু তুমি কেসটা হেরে যাবে, আর হেরে গেলে তোমার জীবন আরো অনেক বেশি কঠিন হয়ে পড়বে। চাকরি তো দূরে থাক, তুমি সমাজেও মুখ দেখাতে পারবে না। আর এটা যেহেতু এত বড় একটা কোম্পানির এমডি আর তার ওয়াইফের ব্যাপার, সেহেতু তারা পাওয়ার খাটানোর চেষ্টা অবশ্যই করবে, আর তুমি একবার হারলে তোমার উপর উল্টো অ্যাটেম্প টু রেপ কেস করে দেবে। রাম চোটরানি আরো বলে যে রাজের উচিত তার ওয়াইফ প্রিয়াকে নিয়ে এখান থেকে দূরে কোথাও চলে যাওয়া এবং অযথা কোর্ট কাচারির ঝামেলায় না গিয়ে চাকরি থেকে রিজাইন করে নেওয়া। রাজ তখন চোটরানির কথা শুনে বুঝতে পারে না যে সে কি করবে। তো রাজ যখন রাম চোটরানির সঙ্গে কথা বলছিল তখনই বাড়িতে প্রিয়া এসে জিজ্ঞেস করে তুমি জব ছেড়ে দিচ্ছ, আমাকে বলনি কেন? আমি তোমার রেজিগনেশন লেটারটা পেয়েছি, আমাকে বলো তুমি কেন জব ছেড়ে দিচ্ছ। তখন রাজ প্রিয়াকে সবকিছু বলে দেয়। তাকে জানিয়ে দেয় যে সোনিয়া তার উপর রেপ অ্যাটেম্প করার কেস করেছে, কিন্তু এটা সত্যি নয়। ঘটনাটা ছিল সম্পূর্ণ এর উল্টো। সেদিন যখন রাজ মোবাইল সম্পর্কে জানাতে গিয়েছিল তখন সোনিয়া তার কাছে আসার চেষ্টা করেছিল। রাজ নিষেধ করে দেওয়ায় সোনিয়া সব দোষ রাজের ওপর চাপিয়ে দিয়েছে। এখন সোনিয়া সবাইকে বলে বেড়াচ্ছে রাজ তাকে রেপ করেছে। এইসব শুনে প্রিয়া তো অবাক। সে বলে এত কিছু হয়ে গেছে অথচ তুমি আমাকে কিছুই জানাওনি। তখন রাজ বলে যে সে কিভাবে জানাবে, তার কথা তো কেউই বিশ্বাস করছিল না, সবাই প্রমাণ করতে বলছে। এমনকি রাকেশও তাকে বিশ্বাস করেনি। যদি প্রিয়াও তাকে অবিশ্বাস করে চলে যায় তখন রাজ কি করবে? তাই তো সে প্রিয়াকে কিছু বলেনি। এইসব শুনে প্রিয়া রাজের কাছে এসে বলে তুমি একবার বলে তো দেখতে, আমি তোমাকে বিশ্বাস করতাম। আমি বিশ্বাস করি না যে তুমি এই কাজ করতে পারো, আমার কোনো প্রমাণের প্রয়োজন নেই। কিন্তু তুমি রেজিগনেশন দেবে না, কারণ তুমি রেজিগনেশন দিলে সবাই তোমাকেই ভুল বুঝবে। এবার প্রিয়ার কথা শুনে রাজ একটু ভরসা পায়। সে কল করে রাম চোটরানিকে জানায় যে সে সোনিয়ার বিরুদ্ধে কেস করবে, আর এই কেসে প্রিয়াও তার সাথে আছে। সে রাম চোটরানিকেই তার উকিল হিসেবে হায়ার করে। এবার রাজ প্রতিদিনের মতোই অফিসে চলে যায়, আর রাজকে অফিসে দেখে সবাই অবাক হয়ে যায়। এদিকে রঞ্জিত রায়ের কাছে যখন কোর্টের নোটিশ আসে তখন সে রেগে রাজের কেবিনে এসে বলে রাজের এই নোটিশের জবাব সে কোর্টে দেবে, রাজকে হারতেই হবে। আর তখন সে উল্টো রাজের ওপর সোনিয়ার রেপ করার কেস করবে। রঞ্জিত নিজের সমস্ত পাওয়ার লাগিয়ে দেবে রাজকে মাটিতে মিশিয়ে দেওয়ার জন্য, কিন্তু রাজ আজকে আর ভয় পায় না, কারণ তার সাথে তার ওয়াইফ প্রিয়া আছে। দেখতে দেখতে আদালতে শুনানির দিন চলে আসে। অনেক নিউজ রিপোর্টার এসে ভিড় করে আদালতের বাইরে। সবাই অধীর আগ্রহে বসে আছে কি রায় বের হয় তা দেখার জন্য। আদালতের রাজের হয়ে কেস লড়ছে মিস্টার রাম চোটরানি, আর সোনিয়ার হয়ে কেস লড়ছে দেশের নাম করা একজন উকিল। প্রথমে চোটরানি শুরু করে। সে বলে বিজনেসম্যান রঞ্জিত রায়ের স্ত্রী সোনিয়া রয় তার শারীরিক চাহিদার জন্য তার কোম্পানিতে কাজ করা পরপুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক করার চেষ্টা করে, কিন্তু সে যখন নিষেধ করে দেয় তখন সোনিয়া তাকে তার পোস্ট থেকে সরিয়ে দেয় এবং তার উপর খুবই জঘন্য অ্যালিগেশন আনে। আর সে হচ্ছে আমার ক্লায়েন্ট মিস্টার রাজ।
রাজ এখানে এসেছে তার অন্যায়ের বিচার চাইতে, কিন্তু তখনই আবার বিপক্ষ দলের উকিল বলে সোনিয়া নয়, বরং রাজ সোনিয়াকে একা পেয়ে রেপ করার চেষ্টা করেছে। বিপক্ষ উকিল রাজকে কাঠগড়ায় ডেকে নিয়ে এসে বিভিন্ন রকম প্রশ্ন করতে থাকে। সে প্রমাণ করার চেষ্টা করে যে রাজ সোনিয়ার প্রতি দুর্বল ছিল, আর সেই জন্যই সেদিন সোনিয়াকে একা পেয়ে জোরপূর্বক সোনিয়ার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে চায়। সোনিয়ার পক্ষের উকিল এমন দলিল পেশ করে যে পুরো বিষয়টাই রাজের বিপক্ষে গিয়ে দাঁড়ায়, কিন্তু রাজ তাতেও ভয় পায় না। সে সব কিছু সত্যি সত্যি বলে। সে আদালতে সবার সামনে বলে সে কিছুক্ষণের জন্য সোনিয়ার প্রতি দুর্বল হয়ে গিয়েছিল ঠিকই, কিন্তু যখনই তার গলায় থাকা তার স্ত্রী প্রিয়ার ছবি সে দেখতে পায়, তখনই সে বুঝতে পারে যা হচ্ছে সেটা ভুল হচ্ছে। তাই সে সেখান থেকে চলে আসে। এদিকে রাম চোটরানিও সোনিয়াকে কাঠগড়ায় ডেকে প্রশ্ন করে। সোনিয়া সবার সামনে মিথ্যে কথা বলে যে রাজ তাকে জোর করে রেপ করার চেষ্টা করেছিল। এভাবে দুই পক্ষের প্রশ্ন উত্তর পর্ব চলতেই থাকে। এরই মাঝে বিপক্ষ দলের উকিল রাজের শার্ট খুলতে বলে এবং রাজের পিঠে সোনিয়া যে আঁচড় দিয়েছিল সেগুলো দেখায়। বিপক্ষ উকিল এটা প্রমাণ করে দেয় যে রাজ সোনিয়াকে জোর করেছিল, আর সোনিয়া বাঁচার জন্য রাজের উপর হামলা করতে গিয়েই এই আঁচড়গুলো হয়েছে। এরই মাঝে আদালতের সময় শেষ হয়ে যায় বিধায় আদালত সেই দিনের মতো মুলতবি ঘোষণা করা হয়। বাইরে বেরিয়ে চোটরানি রাজকে বলে, তুমি আমাকে কেন বলনি যে তুমি সোনিয়ার প্রতি দুর্বল হয়ে গিয়েছিলে? এদিকে প্রিয়াও রাজের ওপর রেগে যায়, কারণ রাজ প্রিয়াকে এ ব্যাপারে কিছুই বলেনি। রাজ প্রিয়াকে বোঝানোর অনেক চেষ্টা করে। তখন প্রিয়া বলে রাজ যদি এই কথা তাকে আগে বলতো তাহলে তার হয়তো এরকম কষ্ট লাগতো না। রাজ তাকে কেন এসব বলেনি? যে কথা প্রিয়ার রাজের কাছ থেকে শোনার কথা ছিল সেটা আদালতে গিয়ে শুনতে হলো। তখন রাজ বলে সে কোর্টে হুবহু সেটাই বলেছে যেটা আসলে ঘটেছে, যেটা সত্যি ছিল সেটাই বলেছে। হ্যাঁ, সে প্রিয়াকে সত্যিটা বলেনি ঠিকই, কিন্তু সেটা এমন একটা মুহূর্ত ছিল যেটা এসেছে আবার চলেও গেছে। রাজের মনে সোনিয়ার প্রতি কোনো ফিলিংস নেই। সে প্রিয়াকেই ভালোবাসে। রাজ প্রিয়াকে ঠকাতে চায় না। সে চাইলেই চুপ করে রিজাইন দিতে পারতো, আর সোনিয়ার উপর কোনো কেসও করতো না, কিন্তু সে সেটা করেনি, কারণ সে প্রিয়াকে ভালোবাসে। রাজ স্বীকার করে যে তার ভুল হয়েছে, কিন্তু তার পেছনে তার একটা অতীত ছিল। এই কথা শুনে প্রিয়া ভীষণ অবাক হয়। তখনই রাজ প্রিয়াকে তার অতীতের সম্পর্কে সবকিছু খুলে বলে। রাজ তাকে সবকিছু জানিয়ে দেয় যে কিভাবে সোনিয়ার সঙ্গে তার দেখা হয়েছিল, এরপর তারা একে অপরকে ভালোবেসেছিল, আর সোনিয়া কিভাবে টাকার জন্য রাজকে ছেড়ে অন্যজনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিল। এমনকি সোনিয়া যে রাজের বাচ্চাটা নষ্ট করেছিল শুধুমাত্র তার ক্যারিয়ারের জন্য, এটাও সে প্রিয়াকে জানিয়ে দেয়। এই সব কথা শুনে প্রিয়ার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে ভাবতেও পারেনি রাজের অতীতে এত কিছু ঘটে গেছে। সে এটাও জানতো না যে রাজ আর সোনিয়া আগে থেকে একে অপরকে চিনতো। এমনকি রাজের যে আগে কোথাও কোনো রিলেশন ছিল সেটাও তো প্রিয়া কখনো জানতো না। রাজ কখনোই তার সাথে সেটা শেয়ার করেনি। অবশ্যই এখানে রাজেরও কোনো দোষ ছিল না। সে ততদিনে সোনিয়াকে ভুলে গিয়েছিল। সে এটাও ভুলে গিয়েছিল যে সোনিয়া নামে কারো অস্তিত্ব তার জীবনে কখনো ছিল। যাই হোক, যখন রাজ আর প্রিয়া কথা বলছিল তখনই সেখানে ব্যাংক ম্যানেজার আসে এবং রাজকে বলে ব্যাংক ম্যানেজারের আনসিন মেসেজে একটা ভয়েস মেসেজ সেভ হয়ে আছে, যেটা 21 জানুয়ারি অর্থাৎ সেই দিনের ছিল যেদিন রাজ সোনিয়ার সঙ্গে দেখা করতে গিয়েছিল। সেই ভয়েসে সোনিয়া এবং রাজের সমস্ত কথা রেকর্ড হয়ে গেছে। ব্যাংক ম্যানেজার বলে তোমাদের মধ্যে যা হয়েছে তা সব আমার আনসিন মেসেজের ভয়েস রেকর্ডে সেভ হয়ে গেছে, হয়তো এটা তোমাদের কোনো কাজে লাগবে। এরপর ব্যাংক ম্যানেজার সেই ভয়েস রেকর্ডটা দিয়ে সেখান থেকে চলে যায়, কারণ এই ভয়েস মেসেজটা তাদের কেসে অনেক সাহায্য করবে। তো রাজ আর প্রিয়া ভয়েসটা পেতেই তাড়াতাড়ি রাম চোটরানির বাড়িতে চলে যায়, আর রাম চোটরানি সহ সেই ভয়েসটা শোনে। ভয়েসে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে সোনিয়ার থেকে রাজ নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু সোনিয়া তাকে ছাড়তে চাচ্ছে না। সোনিয়া রাজের সাথে ফিজিক্যাল হওয়ার চেষ্টা করে। রাজ বারবার নিষেধ করছিল, কিন্তু সোনিয়া কোনোভাবেই থামছিল না। এটা শুনে রাম চোটরানি বলে এটাই যথেষ্ট রাজকে নির্দোষ প্রমাণ করার জন্য। এবার আমরা কেসে জিতেই যাব, কেউ আমাদের হারাতে পারবে না। তো রাম চোটরানি এই ভয়েসের একটা ফরেন্সিক টেস্ট করাতে দেয়, কারণ আদালতে এটা প্রমাণ করতে হবে যে এই ভয়েসটা সোনিয়ারই ছিল। এরপর সে রাজকে আশ্বস্ত করে যে তার চিন্তার কোনো কারণ নেই, তারা এই কেস এবার কোনোভাবেই হারবে না। তো এরপর রাজ আর প্রিয়া বাড়িতে চলে যায়, আর রাম চোটরানি চলে যায় ফরেন্সিক রিপোর্ট আনতে। ফরেন্সিক ল্যাব থেকে বেরিয়ে রাম চোটরানি অনেক খুশি হয়ে যায়, কারণ প্রমাণিত হয় যে এই ভয়েস নকল বা কোনো এআই দিয়ে তৈরি নয়। অবশ্য ওই সময় এআই এর কোনো চলনও ছিল না, আর এআই কি জিনিস সেটা মানুষের অত আইডিয়াও ছিল না। কিন্তু বাঁচার জন্য বা কেস জেতার জন্য তো মানুষ কত কিছুই করতে পারে। কখনো ভয়েস নকল করে কথা বলতে পারে, আবার কখনো অন্য কোনো পন্থা অবলম্বন করতে পারে। তবে সৌভাগ্যবশত রিপোর্ট থেকে এটা প্রমাণ হয়ে যায় যে এই ধরনের কোনো কিছুই এই কেসে ঘটেনি। এটা সম্পূর্ণ একটা অরিজিনাল ভয়েস। রাম চোটরানি কথা বলতে বলতে যাচ্ছিল। সে বাইরে বেরিয়ে রাস্তায় আসার সাথে সাথেই হঠাৎ একটা গাড়ি এসে চোটরানিকে ধাক্কা দেয়। এরপর দেখা যায় রাম চোটরানির অ্যাসিস্ট্যান্ট সবার চোখ ফাঁকি দিয়ে সেই ভয়েস রেকর্ডার রিপোর্টটা কোথাও সরিয়ে নিয়েছে। আসলে চোটরানির অ্যাসিস্ট্যান্টকে সোনিয়ার টাকা দিয়ে এই কাজটা করিয়েছে।
আর চোটরানির অ্যাক্সিডেন্টটাও সোনিয়ার ভাড়াটে লোকেরাই করেছে। তো ওই অ্যাসিস্ট্যান্ট ভয়েস রেকর্ডিং আর রিপোর্টটা নিয়ে সোনিয়ার লোকেদেরকে দিয়ে দেয়। এদিকে রাম চোটরানিকে হসপিটালে ভর্তি করা হয়। চোটরানির খুব খারাপ লাগছিল। সে হতাশ হয়ে রাজকে বলে সে পারেনি রাজকে নির্দোষ প্রমাণ করতে, তাদের শেষ প্রমাণটাও নষ্ট হয়ে গেছে। এদিকে সেই ভয়েস পেয়ে সোনিয়া তো ভীষণ খুশি। রাতে সোনিয়া রাজকে ফোন করে। সোনিয়ার কথা শুনে বোঝাই যাচ্ছিল সোনিয়াই এই অ্যাক্সিডেন্ট করিয়েছিল। তো সোনিয়া রাজকে তার সঙ্গে দেখা করতে বলে। সোনিয়া জানায় এখন যদি রাজ তার সঙ্গে দেখা করে তাহলে সে রাজকে বাঁচিয়ে দেবে। ঘটনাক্রমে এই কথা প্রিয়াও শুনে ফেলে এবং রাজের বদলে সে চলে যায় সোনিয়ার সঙ্গে দেখা করতে। অন্যদিকে সোনিয়া তো রাজের অপেক্ষাই করছে। সে কল্পনা করছে রাজ তার সঙ্গে দেখা করতে এসেছে এবং তার রোমান্টিক প্রস্তাবে রাজিও হয়ে গেছে। রাজকে সোনিয়া নিজের করে পেয়েছে। হঠাৎই সোনিয়ার ধ্যান ভেঙে যায় আর সোনিয়া দেখতে পায় রাজ নয় বরং প্রিয়া এসেছে তার সঙ্গে দেখা করতে। এটা দেখে সোনিয়ার মুখের হাসি তৎক্ষণাৎ গায়েব হয়ে যায়। সোনিয়া প্রিয়াকে বলে আমি তো রাজকে রেখেছি, তোমাকে নয়, তুমি কেন এসেছো? তার আর তার হাজবেন্ডের মধ্যে কোনো পার্থক্য নেই, তাই সোনিয়া যেটা বলতে চায় সেটা যেন প্রিয়াকেই সে বলে দেয়। তখন সোনিয়া রেগে গিয়ে বলে সামনের সপ্তাহে আদালত তার সিদ্ধান্ত জানাবে আর সেখানে তোমার হাজবেন্ড যে কেসটা করেছে সেটাতে সে হেরে যাবে আর তারপর তার ওপর রেপ অ্যাটেম্প্ট করার কেস করব আমি এবং রাজ সেটাতেও হেরে যাবে। এরপর তো রাজের 7 বছরের জেল হবে। সোনিয়া আরো বলে সে রাজকেই অপমানের হাত থেকে বাঁচাতে পারে, এমনকি তার পুরনো পোস্টও তাকে ফিরিয়ে দেবে, কিন্তু রাজকে সারা জীবন তার হয়ে থাকতে হবে। প্রিয়া তখন সোনিয়াকে বলে সে তো এটা ভেবে এসেছিল যে সোনিয়া হয়তো নিজের ভুল বুঝতে পেরেছে, কিন্তু না, সোনিয়া তো শোধরানোর মেয়েই নয়। তাই প্রিয়া সোনিয়াকে চ্যালেঞ্জ করে আসে যে এবার সে রাজের কেস নিজেই লড়বে। সোনিয়াকে সে কাঠগড়ায় দাঁড় করাবে এবং সব সত্যি সবার সামনে নিয়ে আসবে। এরপরেই শুরু হয় প্রিয়ার সংগ্রাম। সে দিন রাত এক করে কেসের ব্যাপারে পড়াশোনা করতে শুরু করে। তাকে যে জিততেই হবে। সে একটার পর একটা পয়েন্ট নোট করতে থাকে যাতে সে সোনিয়াকে হারাতে পারে। রাজও এই কাজে তাকে অনেক সাহায্য করে। দেখতে দেখতে কোর্টে শুনানির দিন চলে আসে। আজ প্রিয়া এবং রাজ দুজনেরই পরীক্ষা। কোর্টের কার্যক্রম শুরু হয়ে যায়। আজকে প্রিয়া রাম চোটরানির পরিবর্তে এই কেস হ্যান্ডেল করবে। প্রিয়া সর্বপ্রথম রঞ্জিত রায়কে কাঠগড়ায় ডেকে নিয়ে আসে এবং রঞ্জিতের কাছে জানতে চায় যে কেন তার প্রথম আর দ্বিতীয় স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে। রঞ্জিত প্রশ্নটা শুনে একটু অপ্রস্তুত হয়ে যায়। তবে পরবর্তীতে জানা যায় যে রঞ্জিত তার স্ত্রীদেরকে শারীরিকভাবে সন্তুষ্ট করতে পারত না, অর্থাৎ সে শারীরিকভাবে সক্ষম ছিল না, যার কারণেই তার প্রথম এবং দ্বিতীয় স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। আর তারপরেই রঞ্জিত রয় বিয়ে করে সোনিয়া নামে সুন্দরী এবং কম বয়সী মেয়েটাকে। তাদের বিয়েও 2 বছর হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত তাদের কোনো সন্তান নেই। এবার প্রিয়া সোনিয়াকে কাঠগড়ায় ডাকে। প্রিয়া প্রথমে সোনিয়াকে জিজ্ঞেস করে রাজের সাথে তার কখন আর কোথায় প্রথম দেখা হয়েছিল। তখন সোনিয়া জানায় তাদের কোম্পানির অ্যানুয়াল ফাংশনে রাজের সঙ্গে তার প্রথম দেখা হয়েছে। এর আগে সে রাজকে চিনতও না। এবার প্রিয়া বলে মিথ্যে কথা বলছে সোনিয়া। সত্যি হচ্ছে রাজ আর সোনিয়া একে অপরকে চেনে 5 বছর আগে থেকে। 5 বছর আগে তাদের দেখা হয়েছে, এমনকি তাদের মধ্যে অ্যাফেয়ারও ছিল, যার ফলস্বরূপ সোনিয়া প্রেগনেন্ট হয়ে যায় এবং সেই বাচ্চাটা সে নষ্ট করে ফেলে। কিন্তু সোনিয়া এই সমস্ত কথা অস্বীকার করে। সেটা দেখার পর সোনিয়া যে হসপিটাল থেকে অ্যাবর্শন করিয়েছিল সেই নার্সিং হোমের রিপোর্ট প্রিয়া আদালতে পেশ করে, কিন্তু তারপরেও সোনিয়া সত্যিটা স্বীকার করতে চায় না। সেটা দেখে প্রিয়া তাকে বলে আপনি অনেক মডার্ন, সেটা আমি মানছি, তবে আমার মনে হয় না যে কোনো মেয়ে, বিশেষ করে ইন্ডিয়ান কোনো মেয়ে এতটাও মডার্ন হতে পারে যে নিজের সন্তানের বাবার পরিচয়টাও তার জানা নেই। সেটা শুনে সোনিয়ার রাগের মাথায় কোর্টরুমের ভেতরেই প্রিয়াকে বাজে ভাষায় গালাগাল করতে শুরু করে। তখন প্রিয়া খুব শান্তভাবে বলে আমাকে গালাগাল করে কোনো লাভ নেই। গালাগাল তো তাকে করা উচিত যে নিজের সন্তানের বাবার পরিচয়টা জানে না, নাকি আপনার এত মানুষের সঙ্গে রিলেশন ছিল যে আসলে সন্তানটা কার সেটা আপনি বুঝতে পারছেন না। এই কথা শুনে সোনিয়া প্রচন্ড ক্ষেপে গিয়ে বলে ওঠে আমি মোটেও এতটা চরিত্রহীন নই, আমি জানি আমার সন্তানের বাবা কে, ওই সন্তানটা রাজের ছিল। ব্যাস, সোনিয়ার এই স্বীকারোক্তির মাধ্যমে প্রিয়া তার একটা পয়েন্ট কোর্টের সামনে প্রমাণ করে দেয়। এরপর প্রিয়া কোর্টকে এক্সপ্লেন করে যে রাজের সঙ্গে সোনিয়ার আগে থেকেই সম্পর্ক ছিল এবং যে মানুষটার সঙ্গে সোনিয়ার সম্পর্ক ছিল এমনকি সোনিয়া তার বাচ্চাটাকেও নষ্ট করেছে, তার উপরে রেপ অ্যাটেম্পটের অ্যালিগেশন লাগানো ঠিক কতটা যুক্তিযুক্ত হতে পারে। কথাটা শোনার পর বিরোধী পক্ষের উকিল কিছু একটা বলার চেষ্টা করে, কিন্তু সত্যি বলতে এই কথা শোনার পর বিরোধী পক্ষের কাছেও বলার মতো কিছুই ছিল না। এবার আসে শেষ প্রমাণ আদালতে প্রকাশ করার পালা। তাই প্রিয়া রাকেশকে কাঠগড়ায় ডাকে। প্রিয়া রাকেশকে জিজ্ঞেস করে রাজের বানানো ফোনে কি এমন ডিফেক্ট ছিল যার কারণে সোনিয়ার বাড়িতে যেতে হয়েছে। তখন রাকেশ জানায় সেই ফোনে একটা নাম্বারে কল করলে অটোমেটিক্যালি তার পরবর্তী নাম্বারে কল চলে যায়, আর সেই দ্বিতীয় ফোনে ওই কথাগুলো আনসেন্ড ভয়েস মেসেজ হিসেবে সেভ হয়ে যায়। ঘটনাক্রমে ওই দিন রাকেশ ও রাজের ফোনটা রিসিভ করতে পারেনি। রাজের ফোন
ফোনটা রাকেশের ফোনে কানেক্ট হওয়া মাত্রই সোনিয়া পেছন থেকে এসে তাকে জড়িয়ে ধরে, আর এতে রাজের হাত থেকে ওই ফোনটা পড়ে যায়। এখন রাকেশ যেহেতু ওই দিন ফোনটা রিসিভ করেনি, তাই ওইখানকার ঘটনার রাকেশ কিছুই জানতে পারে না। আর ওই যে কথাগুলো ওই দিন হয়েছিল সেগুলো সব রাকেশেরও আনসিন মেসেজে সেভ হয়ে যায়। এখন স্প্যাম মেসেজ তো আর সাধারণত কেউ চেক করে না, তাই রাকেশও সেটা চেক করেনি আর জানতে পারেনি যে আসলে ওখানে কি হয়েছিল। এরপর প্রিয়া সর্বপ্রথম কোর্টে এটা প্রমাণ করে যে রাজের ফোনে রাকেশের পরেই ব্যাংক ম্যানেজারের নাম্বার আছে, তাই সেদিন রাকেশকে যখন ফোন করা হয়েছিল সেই কল অটোমেটিক্যালি ব্যাংক ম্যানেজারের কাছেও চলে গিয়েছিল এবং তার ফোনেও সেই একই ভয়েস মেসেজগুলো রেকর্ড হয়েছে। তাদের কাছে সেই প্রমাণটা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তাদের উকিল রাম চোটরানির অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং সেখান থেকে ওই প্রমাণগুলো কোথাও গায়েব হয়ে যায়। এখন এর পেছনে কি রহস্য আছে সেটা তো পুলিশ বের করবে। বাকি প্রিয়া রাকেশের ফোনটা নিয়ে ওই ভয়েস মেসেজটা বের করে সবাইকে শুনিয়ে দেয়। সেই ভয়েসে স্পষ্ট বোঝা যাচ্ছিল রাজ সোনিয়াকে কোনো প্রকার জোর করছে না। রাজ তো সোনিয়াকে ছেড়ে দিতে বলছিল, উল্টো সোনিয়াই রাজের সঙ্গে জোর জবরদস্তি করার চেষ্টা করেছে। আর সেই কারণেই রাজের পিঠের দিকে ওই আঁচড়গুলো পড়েছে। কারণ সাধারণত মেয়েরা যখন একটা ছেলের থেকে দূরে সরার চেষ্টা করবে, তাকে দূরে সরানোর চেষ্টা করবে, তখন আঁচড়গুলো বুকে পড়ার কথা। কিন্তু যখন একটা মেয়ে কোনো ছেলেকে জোর করে কাছে টানবে, তখন তার হাতটা থাকবে পিঠে, আর ওই নখের আঁচড়গুলো তখন পিঠে চলে আসবে। আর এখান থেকেই প্রিয়া সম্পূর্ণ প্রমাণ করে দেয় যে এখানে রাজের কোনো দোষ ছিল না, দোষ যেটা ছিল সেটা সোনিয়া করেছে। তাছাড়া এটা তো প্রমাণই হয়ে গেছে যে রঞ্জিতের কাছ থেকে সোনিয়া সেই সুখটা পাচ্ছিল না যেটা সাধারণত সব ওয়াইফ তার স্বামীর কাছ থেকে চেয়ে থাকে। কোটি টাকার মালিক হওয়া সত্ত্বেও তার মনের ভেতর কোথাও না কোথাও একটা কষ্ট লুকিয়েছিল। আর সেদিন যখন সে তার এক্স বয়ফ্রেন্ড রাজকে ওই অনুষ্ঠানে দেখে, তখন তার কষ্ট দূর করার একটা রাস্তা সে চোখের সামনে দেখতে পায়, আর তারপরেই এই সব ঘটনা ঘটে। তো এই ভয়েসের মাধ্যমে এটাও প্রমাণ হয়ে যায় যে সোনিয়ার রাজের প্রমোশন এই জন্যই করেছিল যাতে সে কৃতজ্ঞ থাকে আর সারা জীবন সোনিয়ার সঙ্গে রিলেশন করতে পারে। এতে রাজেরও লাভ আর সোনিয়ারও লাভ, কেউ কিচ্ছু জানতে পারবে না। রাজ আর সোনিয়ার এই ভয়েসটা শুনে পুরো আদালত স্তব্ধ হয়ে যায়। সোনিয়া তো আর কোনো কথাই বলতে পারে না। তো ফাইনালি রাজ নির্দোষ প্রমাণিত হয়। এত যুদ্ধের পর প্রিয়া ফাইনালি রাজকে বাঁচাতে পারে। রাজ তার পজিশন এবং সম্মান দুটোই ফিরে পায়। এদিকে সোনিয়া এসব মেনে নিতে পারে না, সে সম্পূর্ণ একা হয়ে পড়ে। রাজের সাথে কাটানো তার স্মৃতিগুলো ভীষণভাবে মনে পড়তে থাকে তার। সে বুঝতে পারে টাকার লোভে সে কত বড় একটা ভুল করে ফেলেছে। তার রাজের বলা কথাগুলোও মনে পড়ে যায়। রাজ তাকে বলেছিল সে অনেক উপরে উঠবে, কিন্তু যখন সে নিচে তাকাবে তখন সে কাউকেই দেখতে পাবে না, সে তার আপন বলে কাউকে খুঁজেও পাবে না। আজ তেমনটাই হয়েছে। সোনিয়া সম্পূর্ণ একা, আপন বলতে তার কেউ নেই। রঞ্জিতও তাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। এই একাকিত্ব সহ্য করতে না পেরে সোনিয়া একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয়। সে ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে। আর এখানেই এই গল্পটা শেষ হয়ে যায়। গল্পটা নিয়ে সত্যি আমার কিছু বলার নেই। এটা অনেক পুরনো একটা মুভি এবং সত্যি বলতে মুভিটা দেখার সময় বা এটা এক্সপ্লেন করার সময় আমি একদম নস্টালজিক হয়ে গেছি। আমার খুব পছন্দের মুভিগুলোর মধ্যে এটা একটা। তবে একটা কথা না বলেই পারছি না, প্রিয়ার মতো এরকম সাপোর্টিভ ওয়াইফ পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। অন্য কেউ হলে তো তৎক্ষণাৎ রাজকে ডিভোর্স দিয়ে সেখান থেকে বিদায় হয়ে যেত, কিন্তু প্রিয়া রাজের ওপর যে ভরসাটা দেখিয়েছে সেটা সত্যিই বিরল। অবশ্য তার জন্য ছেলেটাকেও লয়াল হতে হবে। যাই হোক, গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর যত পারেন ভিডিওটা শেয়ার করবেন, কারণ আপনাদের সাপোর্ট আমাদেরকে এগিয়ে যাওয়ার সাহস যোগায়। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।